আসসালামু আলাইকুম। ডক্টর সার্ভিস পিডি .com এর আজকের প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ মাহিদুল আলম, সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ। আপনাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি। আজকের বিষয়টা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস, সেটা হচ্ছে হাইপারটেনশন, যেটা অনেকে আমরা উচ্চ রক্তচাপ বলে জানি। আপনারা হয়তো অনেকে জানেন যে আগামী 17 মে শনিবার সারা বিশ্বে উচ্চ রক্তচাপের জন্য ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে পালিত হবে। তো আমার নিজের কাছে মনে হয়েছে আসলে হাইপারটেনশন ও উচ্চ রক্তচাপ একটা সবার জন্য একটা আলোচনার বিষয় হতে পারে, যেহেতু এটা আসলে পূর্ণবয়স্কদের জন্য তো অত্যন্ত কমন। এবং আপনারা জেনে অবাক হবেন, এই হাইপারটেনশন কিন্তু শুধু পূর্ণবয়স্ক না, শিশুদের বা অ্যাডোলেসেন্ট যারা রয়েছে তাদেরও হতে পারে। আমরা প্রথমে পূর্ণবয়স্ক হাইপারটেনশনের রোগীদের বিষয়ে কিছু কথা বলবো। তার আগে আমরা একটু জেনে নিই যে আসলে এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপটা আসলে কি। এটা আমরা যদি বাংলা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি, আমাদের হৃৎপিণ্ড থেকে কিন্তু হার্ট থেকে সবসময় ব্লাড পাম্প করে, এই ব্লাডটা শরীরের বিভিন্ন জায়গায় ছড়ায় যায়, অক্সিজেন আমরা পাই। তো দেখা যায় যখন ব্লাডটা যখন হার্ট থেকে পাম্প করবে, রক্তনালীতে তার একটা প্রেসার দেওয়া হয় ল্যাটেরাল ওয়াল থেকে, পার্শ্ববর্তী ওয়াল থেকে একটা চাপ সেটা থাকে। সেই চাপটাকে আমরা আসলে রক্তচাপ বলি, যেটাকে নর্মালি প্রেসার বলি। অর্থাৎ প্রেসার সবারই কিন্তু আছে, এবং এই প্রেসারের কিন্তু একটা মাপকাঠি রয়েছে। এই বিভিন্ন যে স্টাডিগুলো হয়েছে, বিভিন্ন কনসেনসাস রয়েছে, সেখানে কিন্তু প্রেসারের একটা মাপকাঠি সবাইকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমরা গড় যদি বলি, সবাই যেটা জানেন, প্রেসারের দুইটা অংশ রয়েছে, একটা সিস্টোলিক আর একটা ডায়াস্টোলিক। সেই হিসাবে আমরা সিস্টোলিক প্রেসারটাকে 120 গড়ে যদি ধরি অ্যাভারেজ, আর ডায়াস্টোলিক প্রেসারটাকে 80 এইভাবে ধরি, যদিও রেঞ্জ রয়েছে। এই রেঞ্জের মধ্যে থাকলে আপনাকে নর্মাল ধরতে হবে। এবং হাইপারটেনশনের, উচ্চ রক্তচাপের কিছু কিন্তু ক্লাসিফিকেশন আছে, স্টেজ আছে। তো আমি একটু সহজ করে বলি যে আসলে যেহেতু আমার মনে হয় বেশিরভাগ শ্রোতাই সাধারণ, আমার শ্রোতা বন্ধুরা সাধারণ সবাই, তো মেডিকেল টার্মিনোলজি গুলো সবার জন্য একটু কষ্টদায়ক হতে পারে। আমরা উচ্চ রক্তচাপ শব্দটার পাশাপাশি একটু জানতে চেষ্টা করি আসলে এটা হয় কেন। আমাদের অনেক অসুখ রয়েছে, যে অসুখের কিন্তু কারণ কিন্তু জানা যায় না। সেই অসুখগুলোকে আমরা এইভাবে বলি প্রাইমারি ডিজিজ। তাহলে উচ্চ রক্তচাপের কারণ যদি বলি দুইটা ভাগ রয়েছে। এটা প্রাইমারি, যার কারণ আসলে জানা যায় না, বেশিরভাগ ক্ষেত্রে জেনেটিক কারণে এই উচ্চ রক্তচাপ হয়। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে সেকেন্ডারি, অর্থাৎ কোনো অসুখ আছে, অসুখের কারণে আপনার রক্তচাপ বৃদ্ধি পেয়েছে। আমরা বেশিরভাগই কিন্তু প্রাইমারি হাইপারটেনশনটা পাই, যার কারণ আমাদের তেমন জানার বাহিরে, অর্থাৎ জেনেটিক যেটা সেটাই। আর সেকেন্ডারি কিছু কিছু অসুখের জন্য আমাদের উচ্চ রক্তচাপ হতে পারে। এখন উচ্চ রক্তচাপ হলে অনেকের ধারণা আমার প্রেশার, এটা প্রবলেমটা কোথায়। আসলে যাদের হাইপারটেনশন ডেভেলপ করে, প্রবলেমটা এভাবে বলা যেতে পারে যে এটা কিছু অ্যাকিউট, তাৎক্ষণিক কিছু কমপ্লিকেশন রয়েছে। আবার বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপের জটিলতাগুলো কিন্তু দীর্ঘমেয়াদী। এটাকে আমরা এই কারণে বলি হচ্ছে এটা নীরব ঘাতক। ডায়াবেটিস এবং হাইপারটেনশনের মতো এই দুটো অসুখকে আমরা কিন্তু নীরব ঘাতক বলি, কারণ এদের কিন্তু হাইপারটেনশনের বেশিরভাগ কিন্তু কোনো উপসর্গ নেই। তাহলে দেখেন, উপসর্গবিহীন কারো হাইপারটেনশন হচ্ছে, সে জানতেও পারছে না। আপনারা জেনে অবাক হবেন, এই মুহূর্তে যদি আমরা ওয়ার্ল্ডের ডাটাগুলো দেখি, অ্যাভারেজ 46%, অর্থাৎ 100 ভাগের মধ্যে প্রায় 46 ভাগ, মানে প্রায় পূর্ণবয়স্কদের সারা ওয়ার্ল্ডের প্রায় অর্ধেক মানুষ কিন্তু এই উচ্চ রক্তচাপে ভুগছেন, এবং যার অনেক মানুষই কিন্তু জানে না যে আমার সেই উচ্চ রক্তচাপ রয়েছে। ইনসিডেন্টাল ফাইন্ডিং, যখন তারা ডাক্তারের চেম্বারে যায়, তখন কিন্তু আমরা মেপে বুঝতে পারি তার উচ্চ রক্তচাপ রয়েছে। এবং আবার অনেকে এরকম ধারণা করেন যে উচ্চ রক্তচাপটা আসলে বড়লোকদের অসুখ, ধনী দেশে, রিচ কান্ট্রির অসুখ। আসলে বিষয়টা কিন্তু তা না। পুরা যদি উচ্চ রক্তচাপ রোগীগুলোকে আমরা 4 ভাগ করি, 3 ভাগ রোগী কিন্তু রয়েছে এই মধ্যবিত্ত, নিম্নবিত্ত দেশগুলোতে। অর্থাৎ আমরা যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত দেশের মানুষ, তারাও কিন্তু উচ্চ রক্তচাপে ভুগছেন এবং অনেক পরিমাণে ভুগছেন। এখন এই উচ্চ রক্তচাপ হলে আপনার করণীয়টা কি? আপনার যেটা করতে হবে, প্রথমেই আপনাকে একটা চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং এমবিবিএস
হোক বা বিশেষজ্ঞ পর্যায়ে হোক, উচ্চ রক্ত পর্যায়ের জন্য আপনার যদি জটিলতা না থাকে, আপনি সহজেই যে কোনো একটা এমবিবিএস ডক্টরের পরামর্শ নিলেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। যদি জটিলতা হয় বা কিছু ক্ষেত্রে, তখন অবশ্যই আপনি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আমরা এইভাবে বলি যে চিকিৎসাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল, অর্থাৎ ওষুধ ছাড়া কিছু জীবনযাত্রা, লাইফস্টাইল মডিফাই করতে বলি। আর কিছু ওষুধ, ফার্মাকোলজিক্যাল ড্রাগ থেরাপি দেওয়া হয়। নন ফার্মা অর্থাৎ ওষুধের ছাড়া যেসব, এটা কিন্তু খুব জরুরি, সবার জন্যই বোঝা দরকার। আপনার ওজন বেশি থাকলে ওজন কমাতে হবে, আপনি যে সিগারেট খান সেটা বন্ধ করতে হবে। খাদ্যাভ্যাসের মধ্যে অনেকে লবণ খায়, লবণ কিন্তু মারাত্মক একটা ঝুঁকির মধ্যে রয়েছে এবং লবণ বন্ধ করতে হবে, আলাদা কোনো লবণ খাওয়া যাবে না। এক্ষেত্রে অনেকে একটা ধারণা থাকে যে লবণ আমি যদি খাই, ভেজে খেলে কি হবে কিনা, এটা একদমই ভুল ধারণা। লবণ আপনি যেভাবেই খান এটা আপনার জন্য ক্ষতিকর। আপনি প্রতিদিন 30 মিনিট করে হাঁটাহাঁটি করবেন, ওজন কমাবেন, আর নেশা জাতীয় দ্রব্য তো অবশ্যই নেবেন না। খাদ্যাভ্যাসের মধ্যে আপনি শাকসবজি, এই ফাইবার ডায়েট গুলো অবশ্যই রাখবেন। এবং এই জীবনযাত্রা মডিফিকেশনের পাশাপাশি রয়েছে আপনার ওষুধ। এই ওষুধগুলো কিন্তু যার উচ্চ রক্তচাপ রয়েছে সারা জীবনই কিন্তু খেতে হয়। তাহলে কিছু কিছু অসুখ, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ব্রঙ্কিয়াল অ্যাজমা, এটা সারা জীবনের অসুখ। এই বিষয়ে আমরা আপনাদেরকে কাউন্সিলিং করে বোঝাই, এবং ওষুধটা কিন্তু আপনাকে সারা জীবনে খেতে হবে। ডোজ ওটা চিকিৎসক আপনাকে মডিফাই করে দিবে, কিন্তু ওষুধ আপনি সারা জীবনই খাবেন। আর অনেকের ওষুধ নিয়ে ভুল ধারণা রয়েছে যে একটা ওষুধ কিনে খেলেই হবে, একদম ভুল ধারণা। অনেকে বলছেন যে আমার বাবা বা চাচাই ওষুধটা খায়, আমার বন্ধু ওষুধটা খায়, আমি একটু খেয়ে দেখি। এই কাজ করাই যাবে না, কারণ এক একটা ওষুধের এক একটা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। আবার অনেকে কোমরবিড ডিজিজ রয়েছে, কারো ডায়াবেটিসের সাথে উচ্চ রক্তচাপ, কারো কিডনি ফেইলিওর সাথে উচ্চ রক্তচাপ রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এক একটা ওষুধের ডোজ কিন্তু আলাদা থাকে, এবং এক একটা অসুখের ক্ষেত্রে আমরা আলাদাভাবে ওষুধগুলো ইউজ করি, এবং সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধগুলো কিন্তু নেবেন না। আর আরেকটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনাদেরকে ফলো আপ। আপনারা মাঝে মাঝেই ডাক্তারের চেম্বারে যাবেন, চিকিৎসক আপনাকে বলবে 1 মাস বা 2 মাস পর পর ফলো আপে যাবেন। ওষুধ পরিবর্তনের প্রয়োজন হলে, ডোজ কমা বিষয়ের প্রয়োজন হলে এটা ডাক্তারই করবে। অনেকে যেটা মনে করেন এখন আমার প্রেশার কম, আমি ডোজ বন্ধ করছি, এটাও করা যাবে না। অনেকে আবার ভাবেন যে আমার তো কোনো সিমটম নাই, আমি ওষুধ বন্ধ করে দেই, এটাও করা যাবে না। কারণ প্রথমে বলছি যে আসলে উচ্চ রক্তচাপ কিন্তু উপসর্গবিহীন একটা অসুখ। আমি শুরুতে বলেছিলাম যে বাচ্চাদেরই কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে, শুনে অনেকে অবাক হবেন। হ্যাঁ, বাচ্চাদেরই কিন্তু উচ্চ রক্তচাপ হয়, এবং বেশিরভাগ এটা সেকেন্ডারি, অর্থাৎ কোনো অসুখের কারণে। এবং সেই অসুখগুলোর মধ্যে প্রথমে রয়েছে কিডনির অসুখ। কিডনির অসুখের কিন্তু জন্য বাচ্চাদের অনেক প্রেশার বেড়ে যেতে পারে। হরমোনজনিত কিছু কারণে কিন্তু, থাইরয়েডের অসুখের কারণে কিন্তু রক্তচাপ বৃদ্ধি হতে পারে। তো আমরা যদি প্রায় শেষের দিকে আমরা এভাবে যদি একটু সারসংক্ষেপ করতে চাই, তাহলে উচ্চ রক্তচাপ আপনার যাদের ডায়াগনোসিস হবে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিলে যথেষ্ট। বিশেষ ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ করবেন না। শুরু এবং ডোজ কমা বেশি সেটাও ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন, আর মাঝে মাঝে ফলো আপ করবেন। আর আপনার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন, আপনার জীবনযাত্রা সুন্দর রাখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।